আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের ফাউন্ডেশন উইক, যে আমাদের ক্লাস চলতেছে ঢাবি খ বিভাগ পরিবর্তন 5.0 কোর্সের সেই ফাউন্ডেশন উইকের জিকে ক্লাস নিয়ে। সো তোমরা সবাই জয়েন করো। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই। আমি 1 মিনিট আগে ঢুকছি, সবসময় আমি ক্লাসে 1 মিনিট আগে ঢুকি। তোমরা সবাই একটু কমেন্ট করো যে আমাকে শুনতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ কি না, একটু কমেন্ট করে জানাও। আমি একটু শেয়ার করে দিই, আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দিব ক্লাসটা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মোটামুটি তো সবারই এইচএসসি পরীক্ষা শেষ, অনেকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো মনে হয় তোমাদের শেষ হয়ে গেছে। তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না, দেখতে পাচ্ছ কি না। হ্যাঁ, অল ক্লিয়ার। আচ্ছা, আমাদের আরেকটা পেজে তো আমি এখনও দেই নাই, যেটা নাকি আমাদের প্রাইভেট গ্রুপ, সেখানে আমি এখনও দেই নাই, সেখানেও দিয়ে দিই। আমি মেবি দিয়ে দিছি। বলো সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। দেখতে দেখতে দেখো তোমরা এইচএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষাও হয়ে গেল, এইচএসসি পরীক্ষাও হয়ে গেল, ব্যবহারিক পরীক্ষা হয়ে গেল। এখন আমাদের জার্নি কি? অ্যাডমিশন। এই অ্যাডমিশন জার্নিটা কিন্তু একটা ক্রুশিয়াল সময়, সবসময় মনে রাখবা। আমরা যখন পার করে আসছি, আমরা দেখছি যে এই 3টা মাস যে কষ্ট করবে, সেই কিন্তু ইনশাল্লাহ কোনো না কোনো জায়গায় তার চান্স নিশ্চিত হবে। সেটা ঢাবি হোক, রাবি হোক, চবি হোক, যে কোনো আমাদের পাবলিক ইউনিভার্সিটি। তোমার যদি সামর্থ্য না থাকে প্রাইভেটে পড়ার, তার মানে আমার পাবলিক, আমার হচ্ছে কি ভরসা। সো পাবলিকে চান্স পেতে হলে আমাকে 3টা মাস আমাকে কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নাই। আমরা যারা পাবলিকে পড়ে আসছি, আমাদের সবারই, আমরা সবাই কষ্ট করছি 3টা মাস। আমরা 3 বোন, আমরা বাংলাদেশের ঢাকার 3টা জায়গায় পড়ছি। আমার বড় বোন ঢাকা মেডিকেলে পড়ছে, আমি পড়ছি বুয়েটে পড়ছি, পরে ঢাকা ভার্সিটিতে পড়ছি, আমার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। 3টা টপ জায়গায় সবারই স্বপ্ন থাকে। ইঞ্জিনিয়ারিং হলে বুয়েট স্বপ্ন থাকে, মেডিকেল হলে ডিএমসি স্বপ্ন থাকে, ভার্সিটি হলে সবার আগে স্বপ্ন থাকে একজন ঢাবিয়ান হওয়ার। ঠিক আছে? সো এই টাইমটাকে ইউটিলাইজ করো। আমি তোমাদের অনেকে কমেন্ট দেখি, আমরা এইটা সময় আমরা ভয় ভাবি আর 3টা মাস কি আর আছে, কিন্তু এই 3টা মাস তুমি যদি নিজেকে একটু শ্রম দাও, কষ্ট করো, ধৈর্য ধরে রাখো, অবশ্যই তোমার একটা পাবলিকিয়ান তুমি হবা ইনশাল্লাহ। কিন্তু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া তুমি কোনো সময়, তুমি কেউ বলতে পারবে না যে আমি কষ্ট না করে চান্স পাইছি, এটা কেউ বলতে পারবে না। আমি সবসময় বলি, আমি আমার একাডেমিক্সকেও বলছি, দেখো এইচএসসি পার করে আসতে পারবা এদিক ওদিক পড়ে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা বাদ দিলাম, ওইটা বাদ দিলাম, বাদ দিয়ে পড়লাম, A+ পাবা, GPA 5 পাবা, গোল্ডেনও পাবা। এখানে তা না কিন্তু, ঠিক আছে? ভার্সিটিতে তা না। তোমাকে এরকমও হইতে পারে, তোমাকে 25 জন, ধরো একটা সিটের জন্য 25 জন লড়ে, সেই 25 জনকে সরায় তোমাকে ওই সিটটা দখল করতে হবে। এটা কি সহজ কথা? সহজ কথা না কিন্তু। সো এই জন্যই বলি যে এই কয়টা মাস কষ্ট করো, ইনশাল্লাহ দেখবা, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ চান্স হবে। ঠিক আছে? একটু কথা বললাম। আমি আমার স্টুডেন্টকে সবসময় বলে আসছি, কারণ আমরা দেখি যে অনেক সময় আমরাও ভাবি যে এইচএসসি পাশ করে আসছি, ফাঁকিবাজি করে। আমার এরকম স্টুডেন্ট আছে যে 2 দিন আগে হিস্ট্রি সেকেন্ড পার্টের 2 দিন আগে বলে, আপু আমি হিস্ট্রি বই পড়ি নাই, আমাকে পাশ করানোর জন্য আমাকে পাশ করান, এমসিকিউতে পাশ করান। আমাকে হায় হায়, এটা তুমি কী করলি? 2 দিন আগে বলে হিস্ট্রির সেকেন্ড পার্ট বই ধরে নাই। তারপর আমি ওকে বলছি তুমি সিকিউ এগুলা পড়ো, আমি এমসিকিউ ক্লাস দিব, আমার ক্লাসটা দেখবা, হবে। পরবর্তীতে পরীক্ষা দিয়ে এসে বলতেছে হ্যাঁ আমি এমসিকিউতে পাশ করছি, মানে পাশ করব, আর সিকিউ 5টা লেখা দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ তাহলে পাশ করবে। কিন্তু এই পড়া দিয়ে কিন্তু অ্যাডমিশন হয় না। ঠিক আছে? আমরা
নিজেরাও অ্যাডমিশন জার্নি পার করে আসছি, বা আমরা অ্যাডমিশন জার্নিতে আমরা স্টুডেন্ট পড়াতেছি আমি প্রায় 14 বছর ধরে। সো আমরা জানি সেকেন্ড টাইম হওয়া কত কষ্ট, যারা সেকেন্ড টাইমার তারা এখন বুঝতেছে। সো ফার্স্ট টাইমে একটা ভালো জায়গায় হয়ে যাক এই আশা করি। ওকে, অনেক কথা বললাম। আমাদের ফাউন্ডেশন উইকের আমার 2টা ক্লাস, আমি আজকে ঢাবি পড়াবো, আগামী দিন আমরা আরইউ সলভ করাবো টুমোরো। হ্যাঁ, আরইউ এ ইউনিট, আরইউতে আবার এ ইউনিট হচ্ছে বিভাগ পরিবর্তন। ঠিক আছে, গত বছর ঢাবির প্রশ্নগুলো একটু কঠিন হয়েছিল। বারবার বলি, এখনকার সময় তুমি দেখবা যে যত বছর যাবে তোমার কম্পিটিশন বাড়বে, কোশ্চেনও কিন্তু এরকম একটু ক্রিটিক্যাল করবে। বিসিএসে আমরাও একটা সময় পরীক্ষা দিছি, এখন যখন প্রশ্ন দেখি বলে কি আল্লাহ এত কঠিন প্রশ্ন, মানে কঠিন মানে যে আগেকার গতানুগতিক থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে। তোমাকে অনেক কিছু জানতে হবে। আমরা কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসটা কেন করলাম, যে তুমি যেখানে পরীক্ষা দিবা না কেন সবার আগে আমাকে দেখতে হয় প্রশ্ন ব্যাংক। সেই জন্য আমরা আসলে প্রশ্ন ব্যাংক দিয়ে আমরা এই ফাউন্ডেশন উইকটা রাখছি। জানি না তোমাদের কাছে কথাগুলো কেমন লাগলো, কিন্তু এটাই কিন্তু রিয়েলিটি। এখন আসো, তোমার এখন সময় রিয়েলিটিতে আসার। ঠিক আছে, এই টিকটকের যুগে, হ্যাঁ, এই রিলসের যুগ থেকে বের হয়ে এসে সত্যটা দেখো, রিয়েলিটি দেখো, সত্যটা দেখো। আজকে আমি একটা ক্লাস দিছি মানবিক গুণাবলী, সেখানে অনেক কথা আজকে ক্লাস ছিল আমার এরকম যে আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো আমি বলছি। আজকে পড়ার কথা ছিল না, লাইফের এক্সপিরিয়েন্স। হাসপাতালে গেলে, ডাক্তারের কাছে গেলে আমরা আমরা কিরকম সমস্যার সম্মুখীন হই, সেই জিনিসগুলো পড়াইছি। আজকে অনেক কথা বলছে লাইফের এক্সপিরিয়েন্স। আমি যখন কোশ্চেনগুলো বলতেছিলাম বললাম দেখো এগুলো আমি জানি, আমার কাছে এগুলো কঠিন লাগে না, কারণ এগুলো আমি এক্সপিরিয়েন্স করে আসছি। তো যাই হোক, আমরা চলো শুরু করে দেই, পরে বলবা যে বেশি কথা বলি। ওকে, তাহলে আসো আমরা আজকে আমার ঢাবি 25-26 প্রশ্ন ব্যাংকটা সলভ করব গত বছর যেটা আসছিল। তোমরা বলো যে আপনারা শুধু ঢাবি কেন্দ্রিক পড়ান কি না, তাই না? তোমরা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছো। কালকে আরইউ এই ইউনিটে যখন কোশ্চেন সলভ করো তখন বুঝতে পারবা যে আমি তোমাদেরকে যখন পড়াবো সব ইউনিভার্সিটিতেই যেন তুমি প্রশ্ন কমন পাও জিকে, সেভাবে পড়াবো। ওকে, তাহলে আসো, আমরা জানি যে ঢাবিতে জিকেতে 30 মার্ক থাকে, হ্যাঁ, এবং অনলি এমসিকিউ। ঠিক আছে, রিটেন নাই, বাঁচা গেছো। ঠিক আছে, রিটেন নাই, খুব ভালো, যে কারণ রিটেন থাকলে ঝামেলা। ঠিক আছে, আমরা অনেক সময় অপশন দিয়ে অ্যান্সার করতে পারি। যেমন একটা সমস্যার সম্মুখীন তোমরা সবসময় হও, অ্যাডমিশনে এসে আমাদের নেগেটিভ মার্ক থাকে। তোমরা এইচএসসি লেভেলে যখন এমসিকিউ দিয়ে আসতো তখন নেগেটিভ ছিল না, দাগায় দিয়ে আসছি 30টা, হইলে হইলো, না হইলে নাই। যেগুলো আমি জানি না সেগুলো আমার দাগায় দিয়ে আসি, যে না হইলেও যদি তুক্কা লাগে, কিন্তু এখানে তা না, আমার এখানে নেগেটিভ মার্ক আছে। এটাই আর কি আমাদের অনেক সময় কী হয়ে যায়, আমাদের যখন নেগেটিভ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তখনই কিন্তু আসলে আমাদের নাম্বারটা কমে যায়। আর আমরা জানি যে ঢাবিতে কি আছে, তোমার মিনিমাম পাস মার্ক, যে তোমাকে এত পাইতে হবে। তখন দেখা গেছে তুমি ভালো করা সত্ত্বেও নেগেটিভ মার্কিংয়ের জন্য তুমি ফেল করে ফেললা, তখন তোমার আর মেরিট আসবে না। সো এদিকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে চলো শুরু করি। আমরা প্রথম প্রশ্নে আসি। এটা আমাদের যে 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেখান থেকে প্রশ্নটা আসছে। আমরা জানি যে 10 এপ্রিল 1971 সালে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়। সেখানে আমাদের বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ রূপে ঘোষণা করা হয়। সেই ঘোষণাপত্রে কি বলছে, যে কোন বিষয়গুলোকে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। এটা আসছিল গত বছরের প্রশ্ন, এবং গত বছর জুলাই সনদ নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে। যখনও আমরা জানি জুলাই সনদ এখনও কার্যকর হয় নাই। সো দেখা যাক, যে এখন নতুন সরকার আমল, তোমাকে যে সরকার আসে সেই সরকারের অনুযায়ী কিছু প্রশ্ন পড়তে হয়। তাহলে তোমাদের কাছে কি মনে হয় যে এটা কি হওয়া উচিত, যে আমাদের এই ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা নিশ্চিত করে বলা হয়েছে। সো কি হবে অ্যান্সারটা? ডি হবে অ্যান্সার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। বাহ, অনেকেই দেখি ডি অ্যান্সার করে ফেলছো আগে। তাহলে আমার আগে সবাই অ্যান্সার করে ফেলছো, তাহলে কি হবে অ্যান্সারটা? ডি। এবার আমরা আসি ব্রিক্স। এই ব্রিক্স নেওয়ার বর্তমানে অনেক কিছু শুনতেছি। ব্রিক্স একটা অর্থনৈতিক একটা সংস্থা। আমি কিছু প্রশ্ন পড়াই দিব এখন এখানে। এই ব্রিক্সের সম্মেলন, ঠিক আছে,
নেক্সট সম্মেলন মানে যে আগামীতেই নিউ দিল্লি মানে কোথায়, ভারতে, ইন্ডিয়াতে হবে। আমাদের যে এইসব যে সংস্থা আছে আমরা যখন পড়াবো, হ্যাঁ, আমাদের এরকম বিশ্বের বিভিন্ন ধরনের সংস্থা আছে, এই সংস্থা নিয়ে আমাদের পড়তে হয় এবং পরীক্ষায় প্রশ্ন আসে। একটা প্রশ্ন থাকে যে কোনো অ্যাডমিশন, তুমি এটা ভাইবো না ঢাবিতে আসছে দেখেই পড়তে হবে না, সাধারণ জ্ঞান প্রশ্ন যে কোনো জায়গায় আসতে পারে, তুমি যে কোনো অ্যাডমিশনের জন্য তোমার জন্য এটা প্রযোজ্য। তো এই এই সংস্থাগুলার অনেক সময় হয় প্রতি বছর সম্মেলন হয়, কোনোগুলা 2 বছর পর পর সম্মেলন হয়, যেমন ব্রিক্সের সম্মেলন বছরে বছরে হয়। তো এই বছর সম্মেলন হবে নিউ দিল্লি, ইন্ডিয়াতে। যেমন আমাদের বাংলাদেশ এখন ব্রিক্স একটা সংস্থা, কি বলে, সরি ব্রিক্স তো বলতেছি, বিমস্টেক একটা সংস্থা আছে, বিমস্টেকে আমরা বাংলাদেশ আছি। এই বিমস্টেকের এখন সভাপতি বাংলাদেশ, এখন সভাপতিকে বাংলাদেশ। তার মানে বাংলাদেশের আমরা জানি আমাদের সরকার প্রধানকে, প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রী তারেক রহমান হচ্ছে কি ব্রিক্সের এখন কি বর্তমানে সভাপতি। তো ইন্ডিয়া কিন্তু মানে বিমস্টেকের সভাপতি হিসেবে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিচ্ছেন। সো এই জন্য আমরা কিন্তু মানে বলি নাই যে আমরা যাব, ইনভাইটেশন দিছে আমাদেরকে। এরকম সম্মেলনে হয় কি যে অন্যান্য দেশকেও এরকম কি করে তোমার হচ্ছে গিয়ে ইনভাইটেশন দেয়। তো এই ব্রিক্স থেকে যেটা আমরা পড়বো যে এই যে ব্রিক্স, এই যে সংস্থা, এটা একটা সংস্থা, ঠিক আছে, ব্রিক্স। এই সংস্থার এখন বর্তমানে দেশ 11টা। তোমার ছোটকালে পড়ছো না, এ ফর অ্যাপেল, বি ফর বল, তুমি তোমার বাচ্চাদেরকে কি পড়াবা জানো? দেখো আমরা এখন পড়াবো, এই দেখো, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, I for India, C for China, S for সাউথ আফ্রিকা। এই যে গত বছরের আগের বছর প্রশ্ন এটাই আসছিল ব্রিক্স নিয়ে, গত বছরের আগের বছরের ডিউতে প্রশ্ন আসছিল যে এস ফর কি, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, এন্ড এস দিয়ে অনেকগুলো দেশের নাম দিছিল, তাহলে কি হবে, সাউথ আফ্রিকা। তার আবার 5টা পাইলাম, তাহলে 1 2 3 4 5, আমি কি বলছি আরও যুক্ত হয়েছে, তার মানে এখানে তো 5টা, এখানে তো 5টা, আরও যুক্ত হয়েছে 6টা। ঠিক আছে, সেটা কি কি, IIEEUS, আমরা অবশ্য বলি না আই লাভ আস, হ্যাঁ, কাপলরা বলে না আই লাভ আস, হ্যাঁ, আবার আই লাভ ইউ কইও না, তো ওই লাভটার দিই নেই আর কি। তাহলে দেখো, তাহলে আই ফর ইরান, ই ফর ইথিওপিয়া, এটা পরে লিখবো কারণ এটা লাস্ট সদস্য যুক্ত হয়েছে। ইজিপ্ট, ইজিপ্ট কি, মিশর যেটাকে বলি আমরা। ইউ ফর ইউএই, আর এস ফর সৌদি আরব, সৌদি আরবিয়া। আর আই ফর ইন্দোনেশিয়া, এটা লাস্ট ঢুকছে, হ্যাঁ, ব্রিক্সে। একটু শোনো, ব্রিক্স বলছি কিন্তু আমি ব্যাংক বলি নাই, এটা লাস্ট কান্ট্রি। এই ব্রিক্সের কোনো হেডকোয়ার্টার নাই, নো হেডকোয়ার্টার। দেখো আমি কিন্তু লিখে দিছি 11টা হয়েছে, এখানে 5টা, এখানে 6টা হয়েছে না, দেখো 1 2 3 4 5 6, 6টা কান্ট্রি, আমার কটা হলো, এখানে 11টা কান্ট্রি। কি বললাম, এই ব্রিক্সের কোনো হেডকোয়ার্টার নাই। এবার আসো, এই ব্রিক্সের একটা ব্যাংক আছে, কি আছে, ব্যাংক, ব্যাংকের নাম এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই এনডিবির আমরাও বাংলাদেশ মেম্বার, বুঝছো। এই এনডিবিতে এখন 11টা দেশ, ওগুলা পরীক্ষা তেমন আসে না। এই এনডিবিতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে, নয়া উন্নয়নশীল ব্যাংক, 15 সালে আসছিল যে ব্রিক্সের ব্যাংকের নাম কি, তুমি দেখবা 15 সালে কোশ্চেন দেখলে বাবা, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এখানে আমরা বাংলাদেশ সদস্য। ওই অনুযায়ী এবার তাহলে বলো অ্যান্সারটা কি হবে। আমাদের কি সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে, যেহেতু আমরা ব্রিক্সের ব্যাংকেরও কি সদস্য। এবং এই এনডিবির হেডকোয়ার্টার সাংহাইতে। কোথায়? সাংহাই, চায়না। তাহলে বলো, তাহলে তোমার কি মনে হয়, ব্রিক্স নিয়ে আমরা অনেক কিছু পড়ে ফেললাম। তার মানে যেহেতু আমরা ব্রিক্স ব্যাংকের সদস্য, তার জন্য আমাদের কি হবে অ্যান্সারটা, যে ব্রিক্সের সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ। দেখছো, একটু ঘুরাইয়া দিছে। আমরা ডিরেক্ট পড়ছি যে বাংলাদেশ এনডিবির মেম্বার। তাহলে খেয়াল করে দেখো, গত বছর প্রশ্নগুলো একটু ঘুরাই দিছে। তুমি যদি বেসিকটা জানো তাহলে কিন্তু তুমি অপশন দেখো, আমরা কি পূর্ণ সদস্য না, সম্পর্ক নাই, আছে, পর্যবেক্ষক রাষ্ট্র না, তাহলে বাকি থাকলো কি এটা।
অনেক সময় যদি দেখো যে অপশন ধরো তুমি জানো, হ্যাঁ না এটা হয়তো হবে না কাটা, এটাও হবে না কাটা, এটাও হবে না, ও তারা লইলো কি এটা। ধরো তুমি পারো না, তুমি যে 3টা অপশন বাদ দিও আরেকটা অপশন থাকলে তুমি অ্যান্সারটা করতে পারবা। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা পেয়ে গেছি। খেয়াল করো, যেটা ঝামেলা লাগে, ব্রিক্সের এই সংস্থার হেডকোয়ার্টার নাই কিন্তু ব্যাংকের হেডকোয়ার্টার আছে, উল্টাপাল্টা করা যাবে না, কারণ হেডকোয়ার্টার থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। যেমন বিমস্টেকের হেডকোয়ার্টার জানো কোথায়? ঢাকা। ঢাকাতে আমার 2টা সংস্থা হেডকোয়ার্টার, জানো কি কি? বিমস্টেক আর সিরদাব। দেখো আরো কতগুলো কোশ্চেন পড়াই দিলাম, তোমরা পিডিএফটা পেয়ে যাবা, চিন্তা নাই। তাহলে এখন দিয়ে কি বলবা? বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, নাকি? সো এইভাবে করে কি এই ব্রিক্সের সদস্যগুলো পড়বা, আর যেটা তোমাকে পড়াই দিলাম। আচ্ছা, বইগুলো তোমরা কোর্স যখন হচ্ছে গিয়ে ক্লাস শুরু করবো তখন তোমরা পাবা ইনশাল্লাহ। এবার আসো, এইটা একটা আইকিউ থেকে প্রশ্ন আসছে। দেখো, ধরো তুমি পারোই না, আইকিউ পারো না, দেখো কি বলছে, আমি এটাকে লিখি। কি বলছে? যদি রিভারকে এত লেখা হয় তবে ঢাকা কি লিখবো? দেখো রিভার, আমি সবার আগে করি কি এটা লিখি, তাহলে দেখো SJWFS। তার মানে খেয়াল করে দেখো, আমি একটা গ্যাপ করে লিখছি, PQRS, তার মানে একটা গ্যাপ আছে এখানে, একটা পর লিখছি। আই এর পর কি? জে, UVWXYZ, বুঝছো? A to Z জানতে হবে, তাহলে ভি এর পর ডাব্লিউ, মানে একটার পর লিখছি। ABCDEF, তার মানে একটা, তার মানে আর এর পর এস। তাহলে ঢাকা কি হবে? ঢাকা DHAKA, যেহেতু এটা একটা গ্যাপে লিখছে, তার মানে কি? দেখো আমার অপশন দেখার দরকারই নাই। দেখো ডি এর পর আমি কি লিখবো? ই লিখবো, কারণ আমার একটা গ্যাপে। EFGHI, এরপর বি, JKL, বি এরপর কি? বি। দেখো তো এবার কোনটা অ্যান্সার? আমার তো অ্যান্সার দেখার দরকার নাই, তুমি এভাবে বের করো, তারপর তুমি অ্যান্সার মিলাও। সো এইভাবে কোশ্চেনগুলো তুমি অ্যান্সারটা করতে পারবা। দেখো এটা বুঝতে পারছো কি না? এরকম টাইপ প্রশ্ন আরইউতেও আসে। আরইউতে সব ধারা দিয়ে দেয়, ধারা, তখন তোকে বুঝতে হবে ধারাটা দেখে যে কীরকমভাবে চাইছে। এই জন্য তোমার ওই কী বলে 7 HSCর ম্যাথ লাগবে না, এগুলা তোমার বুদ্ধিমত্তা, তুমি কত বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তোমাকে এটা করার জন্য সব আইকিউ থেকে প্রশ্ন হয়। আমাদের আইকিউ ক্লাসও হবে, চিন্তা করেন। তাই ভাইয়া খুব ভালো আইকিউ ক্লাস নেয়, ঠিক আছে? বেস্ট ক্লাস নেয় আইকিউ ক্লাস, হ্যাঁ। আমার চেয়ে আরও বেশি ভালো ক্লাস নেয়, হ্যাঁ, খুব ভালো, খুব একদম ঠাস ঠাস করে বের করে ফেলতে পারে, হ্যাঁ। তাহলে কী হবে অ্যান্সারটা? তাহলে EIBLB, তাহলে কোথায় হবে? এই যে EIBLB। কি বোঝা গেছে? গত বছর কিন্তু এই প্রথম ডিউতে আইকিউ প্রশ্ন আসছে, টাকা কখনো আসে নাই। যারা আমাদের আইকিউ ক্লাস হয়েছে, সো তাদের ইজি হয়েছে, এটা খুবই ইজি, কারণ এটা তো বুঝতেই পারছো। তুমি এই জন্য এরকম টাইপ হলে আগে লিখে ফেলাবা, হ্যাঁ, আগে লিখে ফেলবা, তারপর দেখো যে কোন গ্যাপে দিচ্ছে। হইতে পারতো এরকম দিতে পারতো যে PQRS T দিত, তো আমার 2টা গ্যাপে হইতো, এরকমও দিতে পারতো। সো তখন তুমি দেখেই বুঝতে হবে তোমাকে এটা। ওকে, তাহলে এবার আসো, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসছে। মুক্তিযুদ্ধ থেকে 2টা প্রশ্ন মনে হয় গত বছর দিছিল, দেখলাম আজকে সলভ করলে বুঝতে পারবো। অবশ্যই মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করবে, তুমি যেখানে যাও না কেন অ্যাডমিশনে মুক্তিযুদ্ধ থেকে টপিক থেকে প্রশ্ন আসে। কি বলছে? যে মুক্তিযুদ্ধের সময় আমরা কোন তারিখে, মনে রাখবা একটা দেশের 3টা থাকে বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। এই 3 বাহিনীকে একত্রে আমরা কি বলি? সশস্ত্র বাহিনী। কি বলছে? আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে যৌথ অভিযান শুরু করছিল। আবার এই দিন আমরা 3 বাহিনী একত্র হয়েছি, ঠিক আছে? আমাদের 3টা বাহিনী, কি বললাম আমি? সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ঠিক আছে? এই 3 বাহিনীকে একত্রে আমরা কি বলি? সশস্ত্র বাহিনী। তুমি জানো এই সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? কে বলতে পারবা? কমেন্ট করে জানাও। এই সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? বলো সর্বাধিনায়ক। 3 বাহিনী একত্র হয়েছিলাম আমরা 21শে নভেম্বর 1971 সালে। তাই আমরা কি পালন করি জানো? 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এবার প্রতি বছর ক্যান্টনমেন্টে বিরাট পার্টি হয় 21শে নভেম্বর, সবাই যায়, 3 বাহিনী যাবে,
যেমন গত বছর প্রধান উপদেষ্টা গেছেন, সবাই যায়, সবাই হচ্ছে কি ওখানে আমন্ত্রণ পায়, সবাই একটা বড় বিশাল প্রোগ্রাম হয় ক্যান্টনমেন্টে, দেখবা এই যে সামনে আসতেছে 21শে নভেম্বর দেখবা। এবং তুমি আর্মিতে পরীক্ষা দিবা, তোমার একটা কমন প্রশ্ন যে আর্ম ফোর্সেস ডে, এই যে যারা বিওপিতে পরীক্ষা দিবা, পরীক্ষা কি আসতে পারে, এটা ইংলিশে কি আসবে, আমি কি লিখে দেবো, সশস্ত্র বাহিনী দিবস। কি ইংলিশে কি, আর্ম ফোর্সেস ডে, কবে, 21শে নভেম্বর। আবার আমরা আর একটা কাজ করছিলাম, আমাদের 3 বাহিনী যুক্ত হয়েছে, আবার আমাদের এই যে আমাদের যে বাহিনীটা হইল এটার সাথে ভারতের সাথে মিলে আবার আমরা যেটাকে আমরা বলি যৌথ বাহিনী, এখানে লিখছে বাট আসলে যৌথ বাহিনী এটাই যে ভারত বাংলাদেশ মিলা যেই বাহিনীটা গঠন করছিল, ভারতের মিত্র বাহিনী আর আমাদের এই 3 বাহিনী মিলা ওই 21শে নভেম্বর কিন্তু আমরা যৌথ বাহিনী গঠন করছিলাম। তারপর আমরা জানি যে ইন্ডিয়া ডিরেক্ট 3 ডিসেম্বর যুদ্ধ শুরু করছে, 13 দিন যুদ্ধ করছে ডিরেক্ট পাকিস্তানের বিরুদ্ধে, তার আগ পর্যন্ত আমরা তো যুদ্ধ করে গেছি। তাহলে কি হবে অ্যান্সারটা, 21শে নভেম্বর 1971। দেখো আমি আগে এখানে লিখছি, তারপর আমি ওখানে গেছি, ঠিক আছে। 17 এপ্রিল আমরা কি করছিলাম, অস্থায়ী সরকার শপথ নিছিল, ঠিক আছে। দেখো এই প্রশ্নটাও আসে কিন্তু, হ্যাঁ এটাও আসে। আচ্ছা ওসমানী বলছে, আবির বলে ওসমানী। এবার দেখো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি। আমাদের 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচন, তাহলে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি হবেন এই 3 বাহিনী অথবা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। আর একটা কথা বলি, যেহেতু রাষ্ট্রপতি কথা হয়েছে, আমাদের যিনি আগের রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করছেন, মনে রাখবা আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট। এই জন্য আমরা দেখি যে স্পিকার যখন আমাদের রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায় তখন স্পিকার অস্থায়ী হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতির। এই জন্য আমাদের যে বর্তমান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি স্পিকার, উনি এখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। উনি কিন্তু আবার ফিরে যাবেন কখন, যখন আমাদের নতুন রাষ্ট্রপতি আসবেন। আমরা জানি যে 20 অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবেন, বুঝা গেছে। প্রশ্ন তাহলে এবার আসতে পারে, কারণ যেহেতু এবার রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, তাহলে প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করেন। কমেন্ট করো, কমেন্ট করো, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন, অ্যান্সার করো, এখন পারা উচিত, দেখি অ্যান্সার করো। অ্যান্সার করো, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন। দেখবা এই প্রশ্ন এই বছর অ্যাডমিশনে কোনো না কোনো জায়গায় দিবে। স্পিকার, এই তো অঙ্কন নাকি, অঙ্কন, হ্যাঁ অঙ্কন অ্যান্সার করেছে। স্পিকার লতিফ, আবার লেখছো মিমি লতিফ। আরে বাবা, তোমাদের এক একজনের ফেসবুক অ্যাকাউন্ট দোকান বন্ধ করা হলো। আমি ওরা কইছি ভাই তুই প্লিজ আইডিটা চেঞ্জ কর, আমাদের এখন সেকেন্ড টাইম হয়ে গেছে, হ্যাঁ আমি ভাই তোর আইডি নাম চেঞ্জ কর। পরে আবার বলকে আপু আপনার জন্য আমি আইডি নাম চেঞ্জ করছি, দোকান বন্ধ করা হলো, এটা একটা আইডি নাম হইলো। তোমাদের আইডি নাম দেখলে ভয়ই লাগে, বুঝছো। ইয়েস স্পিকার, গুড গুড গুড, তাহলে বুঝতে পারছো জিনিসটা। তাহলে আমরা কি বললাম, 21শে নভেম্বর 1971 সালে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমাদের 21শে নভেম্বর কি আমাদের সশস্ত্র বাহিনী দিবস। দিবস নিয়ে আমরা আরেকটা প্রশ্ন পড়ে ফেললাম, আরেকটা লিখে দিই একটা দিবস যেটা বিএনপির আমলে সবসময় আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে এটা আবার অ্যাড হয়েছে 7 নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এটা আমরা গত 15 বছর ধরে পড়ি নাই, বিএনপি আসলে পড়া হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সো কেমন লাগে জিকে, তুমি যখন একটা বোরিং সাবজেক্ট যখন তুমি একটু ইন্টারেস্ট নিয়ে পড়বা তখনই আসলে তোমার একটু ইজি লাগে। আমি চেষ্টা করি তোমাকে অনেক কিছু বলি, কেন বলি যে গল্পের ছড়ে পড়ো, তাহলে দেখবা তোমার মাথায় তখন ঢুকে যাবে। আসো এবার নেক্সট যাই আমরা, কি বলছে জুলাই সনদ অনুযায়ী, ওই যে আমি যেটা বললাম যে জুলাই সনদ নিয়ে প্রশ্ন আসছিল। জুলাই সনদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন। আচ্ছা, আমাদের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির জন্য কিন্তু
একটা বাধা আছে। কীরকম? যে রাষ্ট্রপতি 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। আমরা জানি আমাদের রাষ্ট্রপতির মেয়াদ বলো, প্রধানমন্ত্রীর মেয়াদ বলো, সংসদের মেয়াদ বলো, সবই 5 বছর। তাহলে রাষ্ট্রপতি 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না। তার মানে রাষ্ট্রপতি এক ব্যক্তি 10 বছরের বেশি, ধরো 5 বছর 5 বছর, 10 বছরের বেশি থাকতে পারবেন না। এই জন্য আমরা দেখছিলাম হামিদুর রহমান একজন ছিলেন আমাদের, উনি কিন্তু 10 বছর ছিলেন, এই জন্য কিন্তু উনি তৃতীয়বার আর রাষ্ট্রপতি হইতে পারেন নাই, কারণ আমাদের সিস্টেম এটাই। কিন্তু প্রধানমন্ত্রীর বেলায় এইটার কোনো নিয়ম নাই। তাই আমরা দেখছি একজনকে বছরের পর বছর অনেকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সো এবার বলা হয়েছে যে জুলাই সনদ অনুযায়ী এটাকে একটা রেস্ট্রিকশনে আনা উচিত, যে এক ব্যক্তি সর্বোচ্চ কত বছর দায়িত্ব পালন করতে পারবেন। না হলে তো আগের মতন থাকবে যে এক ব্যক্তি অনেক দিন থাকতে পারতেছেন। কিন্তু জুলাই সনদে সেটা বলা হয়েছে যে 10 বছর, যেটা আমাদের রাষ্ট্রপতির মেয়াদের মতন, যে রাষ্ট্রপতি যে 10 বছর থাকতে পারবেন, সেরকম প্রধানমন্ত্রীও মানে এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ ধরি, অথবা কত হায়েস্ট যেটা কি 10 বছর। তাহলে কি হবে? 10 বছর। বোঝা গেছে? আমি কিন্তু অনেক কথা বলতেছি তোমাকে, তুমি জানো বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্র কিন্তু তাই, রাষ্ট্রপতিও তাই, যে 2 মেয়াদের বেশি অথবা সর্বোচ্চ যেটা বললাম যে 10 বছর থাকতে পারেন। ওকে, বোঝা গেছে? এবার আসি জিআই সনদ নিয়ে আসছি, তাই না? হ্যাঁ, জিআই সনদ নিয়ে দেখা গেছে এখন এই রিসেন্টলি আমরাও খুব শুনতে পাই, দেখা গেছে সাধারণ জ্ঞান, দেখা গেছে যে সাম্প্রতিক যেগুলো হয় সেখান থেকে তাদের প্রশ্ন আসে। তো কি বলছে যে বাংলাদেশের কোন জেলার পাট 61তম জিআই পণ্য? আসলে 60তম হওয়া উচিত, তারপর ওরা অনুযায়ী ধরছে 61তম। এখন আমাদের 64টা জিআই পণ্য হয়ে গেছে। আমি তো মনে হয় বইতে দিছি মনে হয় 62, এখন হয়ে গেছে 64টি। ধরলাম ওদের অনুযায়ী ধরলাম আমি যে 61তম, ঠিক আছে? ফরিদপুরের পাট 62তম, কালীগঞ্জের তোয়ালে, এটা হচ্ছে কি তোমার গাজীপুরের কালীগঞ্জের তোয়ালে। আচ্ছা, কে কে কচু খাইতে পছন্দ করে? কচু আমরা বলি না কচু, হ্যাঁ, কিন্তু কচু তো একটা সবজি, তাই না? সবজি তো বলি, তাই না? ঠিক আছে, কচু কোথাকার? জয়পুরহাটের। কত দূরে, তাই না? জয়পুরহাটের। কার কার পছন্দ? লতি রাজ কচু, খুব রপ্তানি হয় এখন বাইরে। আমারও খুব পছন্দ, যে কচুর যে পাতাটা আছে না, খাইতে খুব মজা। কিন্তু এনারকে বলবে যে কচু খাইলে গলা চুলকায়, এখন যারা ঝগড়া করো তাদের গলা চুলকাবে, ঠিক আছে? আমার গলা চুলকায় না, আমার খুব ভালো লাগে। লতিও খুব পছন্দ করি। ওই কচুর এসে থেকে চিকন চিকন করে লতি বের হয়, খাইছো নাকি না? বলি না আমরা কচুর লতি। হ্যাঁ, এই কচু। 64তম মানিকগঞ্জের হাজারি গুড়। মানিকগঞ্জে কিন্তু গুড় ফেমাস, হাজারি গুড়। গুড় 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 খাও না? সেই গুড়। তাহলে কি হবে বুঝতে পারছো? কোথাকার আমি তো লিখে দিছি এখানে। এভাবে মনে রাখতে পারো, পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। কি? পাট উৎপাদনের শীর্ষ জেলা। আর ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। ধান উৎপাদনের শীর্ষ জেলা, ময়মনসিংহ। ঠিক আছে? তাহলে কি হবে তো বুঝতে পারছো? তাহলে কি হবে? ফরিদপুরের পাট আমি তো লিখেই দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখন আপাতত 64টা আরো বাড়তে পারে। আপাতত আমরা এই পর্যন্ত আমরা জিআই পণ্য পাইছি। তাহলে এখন পর্যন্ত আমাদের 64টা জিআই পণ্য। বলা যায় না তোমাদের অ্যাডমিশনের আগে, মানে তাদের পরীক্ষার আগেও বাড়তে পারে। সো এগুলা সাম্প্রতিক। সাধারণ জ্ঞান এটাই যে আমাকে দেখা যায় যে আজকে হইতে পারে কোনো একটা ডিক্লেয়ার করতে পারে, মানে বললাম আর কি, যে তখন আমাকে ওটাও পড়তে হবে। সো এগুলা চেঞ্জ হয়। শিশির চলাইছে, ঠিক আছে? এবার আসো,
এটা আমি কিন্তু গত বছর 4.2 দেখাইছিলাম আমার সাম্প্রতিক ক্লাসে। এটা আমার 29তম লেকচারে পড়ানো ছিল, এটা আমার জানো 29তম লেকচারে আমার এটা পড়ানো ছিল, আমার ছবি সহ পড়ানো ছিল। সাম্প্রতিক ক্লাস দিয়েছিলাম আমি 29 নাম্বারটা বাংলাদেশ পার্টে। দেখো আমার এখনও মনে আছে। মেরিনা তাবাস্তম উনি আর্কিটেক্ট, বিখ্যাত আর্কিটেক্ট, উনি আগা খান পুরস্কার লাভ করছেন এটা দ্বিতীয়বারের জন্য। উনি আরও একবার, আমি ওই মসজিদটা দেখে আসছিলাম উত্তরাতে, বাইতুর রোফ মসজিদ উনি ডিজাইন করছেন, খুব সুন্দর মসজিদটা উত্তরাতে, ওটা আমি দেখে আসছি। ওটার জন্য উনি আগা খান পুরস্কার পাইছেন। এবারও এই 25 সালেও উনি আবারও এসে আগা খান পুরস্কার লাভ করছেন। ওনার কোন প্রকল্পের জন্য? এই প্রকল্পের জন্য, যে যেখানে বন্যা হয় সেখানে যেন এরকম করে উঁচু করে বাড়ি যেন করে থাকতে পারে। তোমরা জানো যে বন্যা হলে তো সব তৈরি ডুবে যাবে, তাই না? সো এই জন্য এই প্রকল্পটা বানাইছে খুদে। দেখো তুমি দেখছো উঁচু করে বাড়িগুলো বানাইছে, দেখো মাচা করে উঁচু করে বাড়িগুলো বানাইছে। এই প্রকল্পের জন্য উনি এই পুরস্কারটা পাইছেন। দেখো তুমি ছবিটা দেখো, মনে হয় যে আল্লাহ এটা তো কিছুই না, তাই না? এরকম তো আমরা দেখি যে অনেকে এরকম উঁচু করে বাড়ি তৈরি করে। যেমন দেখবা যে খাসিয়াদের গ্রামের নাম পুঞ্জি, আমি গেছিলাম সিলেটে। খাসিয়াদের বাড়িগুলো একটু উঁচু উঁচু জায়গায় হয়, ওরা একটু উঁচুতে বাড়িগুলো তৈরি করে। তোমরা কেউ দেখছো কি না? সাধারণ জ্ঞান, তুমি আউট নলেজ, তুমি যত দেখবা তত তুমি শিখবা। আমি চেষ্টা করি এখন কোনো জায়গায় গেলে যে ওখানকার কোনো বিখ্যাত কিছু আছে কিনা দেখার চেষ্টা করি, ঠিক আছে? তুমি তোমার এলাকাতে দেখো, তোমার এখানে আমাদের বিভিন্ন জায়গার মানুষজন আছে, তুমি দেখো তোমার এলাকাতে কি বিখ্যাত। যেমন দেখো আজকে দেখলাম জয়পুরহাটের লতিরাজ কচু, তুমি বলবো হ্যাঁ আমি তো কচু খাই সবসময়, এটাই আমাদের হয়ে গেল জিআই পণ্য। এরকম তোমার এলাকাতে দেখো তোমার কি কি এরকম আছে গুরুত্বপূর্ণ জিনিস, দেখো ওগুলোই পরীক্ষায় আসে প্রশ্ন। তাহলে এই প্রকল্পটার নাম উনি কী দিচ্ছে জানো? খুদে বাড়ি। কী নাম দিচ্ছেন? খুদে বাড়ি। খুদে বাড়ি প্রকল্প। এই যে সবাই অ্যান্সার করে ফেলছে অলরেডি, বাহ গুড। এদের সবাই পারো। এবার আসো সংবিধান থেকে প্রশ্ন আসে। সংবিধান, আমি সংবিধান জন্য আলাদা ক্লাসই রাখি সংবিধান যখন পড়াই। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ? আমরা জানি আমাদের সংবিধানের মূলনীতি কয়টা? 4টা মূলনীতি, 11টা ভাগ, 153টা ধারা বা অনুচ্ছেদ আছে, বা আর্টিকেল বলি আমরা ইংলিশে। কি বলি? এই যে দেখো, এই যে মনে করো বলো যে বিউপিতে পরীক্ষা কঠিন, এটা আমি বললাম অনুচ্ছেদ, তোমাদের কি আইব? হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন আওয়ার বাংলাদেশ কনস্টিটিউশন? আর্টিকেল। তা পারবা না? এইটুকু জাস্ট এইটুকু এইভাবে কালকে চেঞ্জ হয় আর কি, ঠিক আছে? তাহলে আমাদের সংবিধান কার্যকর হয়েছে 16ই ডিসেম্বর 1972 সালে, ঠিক আছে? এটাও অনেকবার আসছে। 16ই ডিসেম্বর 1972 সালে আমাদের সংবিধানটা কার্যকর হয়, যে সংবিধানটাকে আমরা এখন দেখতেছি 72 সালের সংবিধান যেটাকে বলি আমরা। আমাদের সংবিধানের রূপকার ডক্টর কামাল হোসেন, বা আমাদের সংবিধানের জনক কামাল হোসেন। আমাদের এই খসড়া সংবিধান করার জন্য আমরা একটা সংবিধান কমিটি গঠন করছিলাম 34 জনকে নিয়ে, যার একমাত্র ফিমেল মেম্বার বেগম রাজিয়া বানু। এটা আমি পরিণতি পরীক্ষার আগে ক্লাসে পড়াইছিলাম, দেখি এই কোশ্চেনটা আসছে। এটা একটা অ্যাডমিশনের কমন প্রশ্ন। আমি বলছিলাম যে এটা আসলে অ্যাডমিশনের কমন প্রশ্ন, এইচএসসি লেভেলে খুব কম দেয়, কিন্তু দেখা গেছে এবার আসছে সেটা, যে একমাত্র তারপর জ্ঞানমূলকে আসছে, 1 নম্বর জ্ঞানমূলকে। আমি একদম ক্লাসের মধ্যে বলছিলাম একমাত্র ফিমেল মেম্বার বেগম রাজিয়া বানু। তো যাই হোক, তাহলে এই যে 153টা ধারা আমি যখন ক্লাসে পড়াবো সব পড়ানো লাগবে না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই রাখবে। এইগুলাই আসে। সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতার কথা বলা আছে? বলো দেখি। 2টা গুরুত্বপূর্ণ, এখানে 2টা গুরুত্বপূর্ণ পড়াই দেবে, একটা যেটা কোশ্চেন, আর একটা যেটা এই 2টাই পরীক্ষায় ঘুরে ফিরে আসে। বলো 8 নম্বরটা কি হবে? ব্রাহ্মণবাড়িয়া কিসের জন্য বিখ্যাত? 2 টাকার কয়েন নিয়ে এক্সামে কোপ দিছি। আবির, এখন আর 7টা তফসিল নাই, 2টা বাদ যাবে, এখন আবার কমে যাবে। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে যেগুলো হয়েছিল সেই তফসিলগুলো অনেকগুলো বাদ যাবে। হ্যাঁ, অলরেডি বাদ গেছে, 2টা তফসিল বাদ পড়ে গেছে। এটা হবে 28-এর 2 অনুচ্ছেদ, তার মানে এইটা হবে অ্যান্সার। আর 27-এ হচ্ছে কি আইনের দৃষ্টিতে সমতা। আমাদের বাংলাদেশে সকল নাগরিক
আইনের দৃষ্টিতে সৃষ্টি দেখে রাখছি, দেখছো? আমাদের বাংলাদেশে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, ঠিক আছে? আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। তুমি, আমি, একজন ভিআইপি, আইনের দৃষ্টিতে সবাই সমান, ঠিক আছে? এই দুইটাই ঘুরে ফিরে পরীক্ষায় আসে, 27, 28, এই যদি বলি এই রেঞ্জের মধ্যে এই দুইটাই পরীক্ষায় আসে। যেন আমি এই দুইটা পড়াই দিলাম। 20 আর 32 কম আসে দেখে আমি বললাম না, যেটা দরকার নেই আমি সেটা পড়াই না, কারণ মানে বেশি কিছু পড়া তো তোমার দরকার নাই, কারণ এমনি সাধারণ জ্ঞানের সিলেবাস হিউজ, ঠিক আছে? তাহলে এই দুইটা মনে রাখবা। এবার প্রশ্ন হতে পারে আইনের দৃষ্টিতে সমতা, সকল নাগরিক সমান না হয় বলতে পারে আইনের দৃষ্টিতে সমতা, এটা কোথায় বলা আছে? 27 নাম্বার। যাদের সিভিক্স ছিল তারা এটা পড়ছো, মৌলিক অধিকারের মধ্যেই আমরা এগুলো পড়াই দিছিলাম তোমাদেরকে, ঠিক আছে? তাহলে কি হবে? 28 হবে। খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, এরকম আমাদের জরিপ হয়, ঠিক আছে? প্রতি বছর এরকম জরিপ হয়। তারপরে হচ্ছে গিয়ে আমাদের জনশুমারি, যেটা আমরা আগে আদমশুমারি বলতাম, আদমশুমারি হয় 10 বছর পর পর। অর্থনৈতিক শুমারি হয়, তারপরে হচ্ছে গিয়ে আমাদের বাজেট হয়। এই জিনিসগুলো থেকে না প্রশ্ন হয়। যেমন দেখো আমাদের বাজেট হয়ে গেছে এই বছর 26-27, ঠিক আছে? তারপর অর্থনৈতিক সমীক্ষা হয়, এখনও দেয় নাই অর্থনৈতিক সমীক্ষা, 26টা এখন ডিক্লেয়ার করে না, সাধারণত জুনের মাসে ডিক্লেয়ার করে, কিন্তু এই বছর, গত বছর নভেম্বরে করছিল, তো এই বছর এখনও করে নাই, হইতে পারে নভেম্বরে করবে। ওইটাও গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সমীক্ষা। নোবেল পুরস্কার, এই যে এখন তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের ফার্স্ট উইকের দিকে আমরা নোবেল পুরস্কার পাবো 26। এই জন্য আমি আমাদের নার্সিংয়ে আমি বলছি যে 25 আর পড়াবো না, কারণ দরকার নাই, কারণ তোমার 26 চলে আসবে। আমরা বাজেট পড়বো নতুনটা 26-27, আগেরটা পড়া লাগবে না, আগের যে প্রশ্নগুলো পাবা ওগুলো পড়া লাগবে না, তুমি 26-27টা পড়বা, নতুনটা পড়বা। সাম্প্রতিক কি বলছে? খানা আয় ও ব্যয় জরিপ 22 অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার সর্বোচ্চ অংশ দরিদ্র? গরিবস, বলো কে বলতে পারবা এটা? 9 নাম্বার, বলো। এটা হচ্ছে বিভাগ অনুযায়ী, ঠিক আছে? বিভাগ, এটা হচ্ছে বিভাগ অনুযায়ী, আর জেলা অনুযায়ী, বিভাগ তোমার বলবা, আর জেলা অনুযায়ী হচ্ছে গিয়ে মাদারীপুরে হচ্ছে গিয়ে দরিদ্র বেশি। মাদারীপুর, মাদারীপুর চিনো? মাদারীপুর চিনো? আর সবচেয়ে কম সংখ্যক দরিদ্র বলতে পারবা কোন জেলায়? তোমরা কারা বড় লোক বলো? কম সংখ্যক দরিদ্র বলো, কম সংখ্যক দরিদ্র কোন জেলা বড় লোক? কমেন্ট করে জানাও, সবাই যুদ্ধ শুরু করো, জেলা কমেন্ট করে জানাও। এটা তো বলবোই, হ্যাঁ, কমেন্ট করে জানাও কোন কম সংখ্যক দরিদ্র কোন জেলায়, বলো কারা বেশি বড় লোক, দেখি কে যুদ্ধে জয়ী হয়, কোন জেলা জয়ী হবে দেখি। কমেন্ট করো পোলাপাইন, যার যার জেলা কমেন্ট করতে থাকো, তারপর আমরা একটা চুজ করবো, তারপরে হিন্টস দিব, তারপর তোমরা বলতে পারবা। হ্যাঁ, বরিশাল বিভাগে আমার সবচেয়ে বেশি কি তোমার জনসংখ্যা সর্বোচ্চ অংশ দরিদ্র। আচ্ছা আচ্ছা, বড় লোক বেশি, আবির বলছে ঢাকা, না ঢাকা হয় নাই, আমি ঢাকায় থাকি, ঢাকা না, তাহলে এটা হবে বিভাগ অনুযায়ী বরিশাল। বলো দেখি জেলা ওয়াইজ কারা বেশি বড় লোক? এই ঢাকা হবে, গাজীপুর, মৌলভীবাজার, সিলেট, না রে সিলেটি না, কুমিল্লা। আচ্ছা হিন্টস দেই, তোমাদের তানভীর ভাইয়া যে জেলার, তোমাদের তানভীর ভাইয়া বড় লোক, তাহলে এবার বলো তোমাদের তানভীর ভাইয়া যে জেলার, তোমাদের তানভীর ভাই বড় লোক, তাহলে কি হবে অ্যান্সার বলো? তাহলে এখন পারবা সবাই। দেখি হৃদয় বলছে যশোর, নো। সিলেট, সিলেটে তো লন্ডনই মানুষজন টাকা পয়সা আসে দেখে অনেকে বলতেছিল সিলেট, না। সিরাজগঞ্জ, বরিশাল, এই আভা, আমরা দেখলাম বরিশাল বিভাগেই তো বেশি দরিদ্র মানুষ, তাহলে তো ওটা আরও বাদ। এখানে বলছি কম দরিদ্র মানে সবচেয়ে বেশি বড় লোক। এই যে দেখি তোমাদের তানভীর ভাই বড় লোক, তার মানে তোমার তানভীর ভাইয়ের বাড়ি নোয়াখালী, তাহলে কি হবে অ্যান্সারটা? নোয়াখালী, বুঝছো? নিউ ক্যালি, আমি বলি নিউ ক্যালি, নোয়াখালী বিভাগ চাই, তাই না? বলে না? দেখা যাক এখন কোন বিভাগ হয়, এখন তো বলা যায় না, বিভাগের সামনে
কত যে বিভাগ চেঞ্জ হতে পারে বলা যায় না। সো নোয়াখালী জেলায় সবচেয়ে কম দরিদ্র। ওকে, কেউ একজন খালি বলছে, স্বপ্নীল বলছে নরসিংদী, স্বপ্নীল বিশ্বাস চট্টগ্রাম। ওকে, তাহলে কি হবে? নোয়াখালী জেলায়। ওকে, এবার আসো, নিচের কোন জন অন্য 3 জন থেকে ভিন্ন? আমি যখন পড়াইছিলাম আমার একটা টপিক থাকে ইন্টারন্যাশনাল পার্টে কৃষ্টি সংস্কৃতি চলচ্চিত্র, ওখানে আমি ভিঞ্চি, পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগ এই 3 জনের যে চিত্রশিল্পী তারা কি কি চিত্রকর্ম আঁকছেন ছবিও দেখাইছিলাম। ভিঞ্চির একটা ছবিতে আমি নিজেই চোখে দেখে আসছি। বলো দেখি, ভিঞ্চি একজন চিত্রশিল্পী, তার বিখ্যাত চিত্রকর্ম কি? মোনালিসা। ঠিক আছে, তাহলে উনি একজন চিত্রশিল্পী, বিখ্যাত মোনালিসা চিত্রকর, তাই না? তাহলে উনি চিত্রশিল্পী। তারপর হচ্ছে আরেকটা আছে দ্য লাস্ট সাপার। পাবলো পিকাসো, ঠিক আছে, স্পেনের পাবলো পিকাসো, উনি কোথাকার? ইটালির। ভিঞ্চি। বলো দেখি এই মোনালিসা চিত্রকর্ম কোথায় সংরক্ষিত আছে? কমেন্ট করে জানাও। স্পেনের চিত্রশিল্পী। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ভিনসেন্ট ভ্যান গগ, উনি নেদারল্যান্ডের চিত্রশিল্পী। তার ইংলিশে লিখি সানফ্লাওয়ার্স, তার চিত্রকর্মের নাম সানফ্লাওয়ার, সূর্যমুখী, বা বাংলা যেতে পারে সূর্যমুখী। ঠিক আছে, তারপরে পাবলো পিকাসোর একটা বিখ্যাত চিত্রকর্ম আছে গুয়ের্নিকা। কতবার যে আসে গুয়ের্নিকা, কার চিত্রকর্ম? স্পেনের গৃহযুদ্ধ নিয়ে আঁকা। তাহলে মানে কি এই 3 জনই চিত্রশিল্পী। তাহলে বাকি থাকে কি? ওই যে আমি কি করছিলাম, আমি কিন্তু মোজার্ট নিয়ে পড়াই নাই, কিন্তু আমি এই 3 জনকে নিয়ে পড়াইছি। তাহলে মানে আমি জানি এই 3 জন চিত্রশিল্পী। তাহলে চোখ বন্ধ করে আমি ওই যে বলে না হারাধনের 4টি ছেলে বাকি রইল 1, তাহলে আমি 3টা জানি। তাহলে কি হবে অ্যান্সারটা? মোজার্ট হবে। উনি কি সুরকার, কম্পোজার, মিউজিশিয়ান। দেখো এখানে লিখি নেই না, দাঁড়াও এখানে লিখে দিই। দেখো 3 জন চিত্রশিল্পী, তাহলে বাকি রইল 1 জন, ওইটাই হবে অ্যান্সার। দেখছো কোশ্চেনটা কেমন ঘুরাই দিছে, কোশ্চেনটা কেমন ঘুরাই দিছে। এখন তুমি যদি ঠিকভাবে না পড়ো তাহলে কিন্তু ধরতে পারবা না। তুমি কিন্তু ঠিকই, আমি কিন্তু পড়াইছি, এই যে বলি বারবার যে আমরা যখন পড়াই তোমরা অনেক সময় কি করো জানো, মানে আমি 25 ব্যাচকেও দেখছি যে এই যে কমেন্টে গল্প চ্যাট করা শুরু করে দেয়, ওগুলো না করে তুমি যদি আমাদের কথাগুলো ঠিক মতন শুনো তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা পরীক্ষায়। যারা আমার একাডেমিকে ক্লাস করছো তারা জানো সেটা ভালো মতন। তাহলে এই মোনালিসা চিত্রকর্ম সংরক্ষিত অবস্থায় আছে লুভর মিউজিয়াম, জাদুঘর লিখি। কোথায়? প্যারিস। প্যারিস কোথায়? ফ্রান্স, ফ্রান্সের রাজধানী প্যারিস, প্যারিসে লুভর মিউজিয়াম। এটাও প্রশ্ন আসে, মোনালিসা চিত্রকর্মটি কোন জাদুঘরে সংরক্ষিত অবস্থায় আছে? আচ্ছা বলো দেখি, জাদুঘর যখন আসলো, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বলো? বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? দেখো কোত্থেকে কোথায় চলে যাচ্ছি আমরা, এটাই হচ্ছে কি পড়াশোনা। তুমি এভাবে গল্প করবা। আমার বোনের সময়, অ্যাডমিশনের সময় আমরা এরকম গল্প করে করে এরকম করছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছি, কিন্তু আমরা পড়ার মধ্যেই ছিলাম। ঠিক আছে, বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। কোথায়? বরেন্দ্র নাম দেখলে কি মনে হয়? রাজশাহী। তুমি যাও, যারা রাজশাহীতে আসো তারা একবার ঘুরে আসো। আমি 2বার গেছি, আমি 2বারই বন্ধ পাইছি, কিন্তু বাইরে থেকে দেখে আসছি। ঠিক আছে, 2বার গেছি আমি, যতবারই গেছি কেন জানি ওই সময় বন্ধ পাইছি। ক্লাস শেষ করে গেছিলাম, যেটি বন্ধ হয়ে গেছে। একদম শহরের মধ্যেই বরেন্দ্র গবেষণা জাদুঘর, একদম শহরের মধ্যেই। ঠিক আছে, ওকে, তাহলে হয়ে গেল, গোয়ের্নিকা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আসি, বাংলাদেশে বর্তমানে কয় ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আছে? আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান আমি এখানে 2 ভাগে করব, একটা গ্রামীণ একটা শহরে। ঠিক আছে, গ্রামীণে 3 ভাগ আর আমাদের শহরে 2 ভাগ, তাহলে মানে কত ভাগ হলো? 5 ভাগ।
আমি ডিএড পড়াই নাই কিন্তু 5টা, কিন্তু আমি ভাই পড়াইছি গ্রামীণের 3টা, শহরের 2টা, তাহলে 3 + 2 5। এখন তুমি যদি 3 + 2 যদি করতে না পারো তাহলে আমার দোষ কও? তোমাদের যে বললাম না, আমি যে বলি যে 3 + 2 করো, হ্যাঁ, তখন তুমি পারবা না। তুমি যদি বলি যে 5টা, তখন তুমি বুঝবা আচ্ছা 5। মানে এই হচ্ছে কি তোমাদের এখনকার যুগের। এখন বলবা আপনি বেশি কথা বলেন, কিন্তু আসলে তাই। মানে আমরা একটা সময় চিন্তা করে আমরা অনেক সময় কি করি জানো, আমি বলি আমাদের সময় তো এগুলো ছিল না, তাই না? অনলাইন বা সরাসরি কথা বলার সুযোগ ছিল না। যখন কোচিংয়ে গেছি স্যারদের সাথে, স্যার আমাদেরকে পড়াইছে এইটুকু। তোমরা এখন মেসেঞ্জারে নক করতেছো, এই করতেছো, আমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছ। আমাদেরকে একটা অঙ্ক করাই দিছে, বলছে তোমরা বাসায় গিয়ে তোমরা নিজেরা চেষ্টা করো, না পারলে করাই দিব। আর এখন তোমরা পারলে সব অঙ্ক করাই দেন, মানে এরকম আর কি। কিন্তু তোমরা এখন না চিন্তা করো না, এটা নিজে চিন্তা করলে তখন এটা পারা যায়। তাহলে আমি কি বললাম যে আমাদের গ্রামীণ পর্যায়ে আছে 3 ভাগ আর শহরে পর্যায়ে আছে 2 ভাগ। 3 আর শহরে পর্যায়ে 2 ভাগ। তাহলে এখানে 3 লিখি, এখানে 2, তাহলে কত হয়? 3 + 2 করো। তাহলে এখানে কি জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এই যে এগুলো আমরা সেকেন্ড পার্টে পড়ছিলাম পৌরনীতিতে, হ্যাঁ সেকেন্ড পার্টই তো, হ্যাঁ, ইউনিয়ন পরিষদ। তাহলে 3 ভাগ। আর এখানে কি সিটি কর্পোরেশন, এই যে আমাদের বাংলাদেশে আমি নিজেও সিটি কর্পোরেশনে থাকি, পৌরসভা। এখন তুমি দেখো তুমি কোন এলাকায় থাকো, দেখো তুমি কোন এতে থাকো, দেখো তুমি কি ইউনিয়ন পরিষদের আন্ডারে আসো, নাকি পৌরসভার আন্ডারে আসো, নাকি সিটি কর্পোরেশনের আন্ডারে আসো? দেখো আমাদের এখন বর্তমানে সিটি কর্পোরেশন, এটা বাড়ছে, এটাও এটা ইম্পর্টেন্ট। আমাদের এখন বর্তমানে 13টা সিটি কর্পোরেশন। লাস্ট বলো কার বাড়ি? বগুড়া সিটি কর্পোরেশন। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা নতুন আসছে এই বছর সরকারের, সো এটা গুরুত্বপূর্ণ। বগুড়া সিটি কর্পোরেশন। পৌরসভা 330টা। লাস্ট কি? পেকুয়া কোথায়? কক্সবাজার। পেকুয়া কক্সবাজার। দেখেছ, একটা থেকে আরেকটা চলে গেছি আমরা, ঠিক আছে? এখানে আমাদের সাবমেরিন ঘাঁটি, পেকুয়া কক্সবাজারে আমাদের একমাত্র সাবমেরিন ঘাঁটি। আমাদের 2টা সাবমেরিন কেনা হয়েছিল, সেই সাবমেরিনগুলো ওখানে রাখা হয়েছে পেকুয়াতে। আমাদের আপাজানের নাম ছিল, পরে কাইটটা যেহেতু পেকুয়াতে, এই জন্য পেকুয়া নামটা দেওয়া হয়েছে। তাহলে পেকুয়া কক্সবাজার হচ্ছে আমাদের লাস্ট পৌরসভা। এর একদম লাস্ট আমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি পড়ে আসছি। 13টা সিটি কর্পোরেশন। বগুড়া লাস্ট ছিল ময়মনসিংহ, পরে এই বছর সরকার আসার পর তারপর এটাকে বগুড়াকে সিটি কর্পোরেশন করা হয়েছে। দেখা যাক এখন যদি বগুড়া যদি উন্নত হয়, যে অবস্থা রাস্তাঘাটের, তাহলে কত রকম হবে? 5 ধরনের। কত ধরনের? 5 ধরনের। বুঝা গেছে? কোন দেশে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন? দেখো এই 4টা দেশেই কিন্তু আমাদের প্রবাসীরা থাকেন, তারা রেমিটেন্স পাঠায়। প্রবাসীরা যে অর্থটা বাংলাদেশে পাঠায় এটাকে বলা হয় রেমিটেন্স। বলে না রেমিটেন্স যোদ্ধা বলি না আমরা, কিন্তু আমরা জানি যে একটা দেশে সবচেয়ে বেশি প্রবাসীরা থাকেন, এবং যারা ওখানে কাজ করেন খুবই কষ্ট করেন, তাই না? আমরা দেখি যে টাকা পাঠাচ্ছে, কিন্তু তারা কিন্তু ওখানে অনেক কষ্ট করেন, যাতে বাংলাদেশে তার ফ্যামিলি যেন ঠিকভাবে থাকতে পারে। বলো দেখি তাহলে কি হবে, কোন দেশে? ঠিক আছে, তাহলে কি হবে? সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি অবস্থান করেন। তারা এই যে প্রবাসী বাংলাদেশিরা যারা টাকা পাঠান, তাহলে আমরা কি বলি? এটাকে রেমিটেন্স বলি। আবার এটা চেঞ্জ হয় যে কোন দেশ থেকে বেশি রেমিটেন্স আসে, যেমন গতবার ছিল ইউএসএ, ঠিক আছে? এটা চেঞ্জ হয় প্রতি বছর। সো এই জন্য বললাম না, কারণ এটা এই বছরও চেঞ্জ হবে। অর্থনৈতিক সমীক্ষা থেকে এটা আমরা জানতে পারি। অর্থনৈতিক সমীক্ষা 26 আসে নাই, সো এই জন্য আমি বলতেছি না। এখানে প্রশ্ন দিছে যে কোথায় বেশি অবস্থান করছেন, তাহলে কি হবে? সৌদি আরব। কেমন লাগতেছে ক্লাস, বলো দেখি। দেখো
আমরা মুক্তিযুদ্ধ পড়ার সময় পড়ি যে আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমরা পুরা বাংলাদেশকে আমরা 11টা সেক্টরে ভাগ করছি, তার মধ্যে 10 নম্বরটা ব্যতিক্রম। কারণ কেন? এখানে নৌ কমান্ডো দ্বারা ছিল পরিচালিত, কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, নৌ কমান্ডো দ্বারা ছিল পরিচালিত, এই জন্য বলা হয় ব্যতিক্রম ধর্মী সেক্টর। তারপর আমরা পড়ি, আমি সবসময় 4টা সেক্টর পড়াই। 1 নম্বরে চট্টগ্রাম সাইডটা, 2 নম্বর ঢাকা শহর, 7 নম্বর রাজশাহী, 8 নম্বর মুজিবনগর, যেখানে আমরা শপথ নিছিলাম, ঠিক আছে? মুজিবনগর কোথায় পড়ছে? মেহেরপুর জেলাতে না? এই 4টাই আসে আর কি। ঢাকা শহর কোন সেক্টরে ছিল এটাই পরীক্ষায় আসে। দেখো কি করছে, একটু ঘুরায় দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত নম্বর সেক্টরে ছিল? তা ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায়? ঢাকা শহর। তাহলে কি হবে বলো অ্যান্সার? বুঝতে পারছো? জাস্ট একটু ঘুরায় দিছে, ঢাকা শহর না বলে কি বলছে? ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে। ইটস নয়ন। আমি কিছু পারি না, আমার কি হবে? একটা কোশ্চেনও পারি না আপু। আমাদের সাথে আসো, জয়েন করো, ইনশাল্লাহ দেখবা সব পারবা। তারপরে এখন তো তোমরা নতুন, অনেকে নাই পারতে পারো, ঠিক আছে? তাহলে এখন তুমি বলো নয়ন, ইটস নয়ন নাম। এখন তুমি বলো প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সেক্টরে ছিল, তো এখন আমি তো লিখেই দিচ্ছি। এখন তুমি বলো নয়ন অ্যান্সার করো, তারপর আমি বলবো কি হবে। নয়ন অ্যান্সার করো, এখন তো পারা উচিত যে অ্যান্সারটা কি হবে। বলো নয়ন কই হারাই গেছে? তাহলে অবভিয়াসলি ঢাকা শহর, আমরা জানি ঢাকা শহরে আমাদের কি ঢাকা ইউনিভার্সিটি, তাহলে কি হবে? 2 নাম্বার সেক্টর। দেখছো, মানে ইচ্ছা করে কিন্তু এরকম হয়, নাহলে সরাসরি ঢাকা শহর বলে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিছে, এরকম টাইপ প্রশ্ন থাকে। মানে গত বছর করছে, একটু ঘুরাইয়া দিছে। আচ্ছা, কি বলছে? নিম্নের কোন বিষয়টি জুলাই জাতীয় সনদ 2025-এ উল্লেখ করা হয়নি? জুলাই সনদ নিয়ে অনেকগুলো প্রশ্ন দিছিল ঢাকা ভার্সিটিতে। দেখো, আমাদের এই জুলাই সনদটা তোমার হচ্ছে গিয়ে স্বাক্ষর হয়েছিল 17ই অক্টোবর, কিন্তু এখন তো কার্যকর হয় নাই, তাই না? সো মনে হয় না যে জুলাই সনদ যদি কার্যকর না হয়, আমার মনে হয় না যে এখান থেকে কোনো প্রশ্ন দিবে। এই জুলাই সনদে আমাদের বলা হয়েছে যে আমরা বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি হিসেবে পরিচিত হব। আমাদের তো এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলা ছিল আমাদের, তাই না? আমরা তো এখনও বলি আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা, বাট আমাদের বলা হয়েছে যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে। যে উচ্চ সভা যেটা হবে, উচ্চ কক্ষ যেটা হবে, সেখানে হচ্ছে কি 100 জন থাকবেন। আর নিম্ন কক্ষ তো আমাদের এই যে যারা এখন জাতীয় সংসদে আছেন, যারা আমাদের কি সংসদ সদস্য। আর দ্বিকক্ষ যদি হয় তাহলে যে উচ্চ কক্ষ হবে সেখানে 100 জন থাকবেন, আনুপাতিক হারে ওই 100 জনকে নিয়োগ করা হবে, যেটা বলা হয়েছিল। তারপরে বলা হয়েছিল যে নারীর প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে আমরা এখন আমাদের কি 50 জন আছে না সংরক্ষিত নারী আসন, সেটা বাড়ায়া 100-তে উন্নীত করা হবে। তাহলে এই 3টাই বলা হয়েছিল, BCD, এই 3টাই বলা হয়েছিল সনদে। তাহলে কি হবে অ্যান্সারটা? এটা হবে অ্যান্সার। এইভাবেও করা যায়। এইভাবে কিন্তু আমি মুখে মুখে ক্লাসের মধ্যে বলছিলাম, ওই যে বললাম যে শুনে না, কোন দুনিয়া থাকে আল্লাহ জানে। তোমাদের তো আবার অনেক রঙিন দুনিয়া থাকে। রঙিন দুনিয়া থেকে আসল দুনিয়ায় ফিরে আসো যদি কি একজন পাবলিকিয়ান হইতে চাও, ঠিক আছে? এবার আসো, HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স একটি দেশের মূলত কি পরিমাপ করে? প্রতি বছর UNDP একটা রিপোর্ট পেশ করে, মানব উন্নয়ন সূচক। এই দেখো ইংলিশে দিছে না, আমি পড়াইছি মানব উন্নয়ন সূচক। 2025-টাই লিখে দিব আমরা, হ্যাঁ, কারণ এখনো 26টা ডিক্লেয়ার করে নাই। মানব উন্নয়ন সূচক 25 অনুযায়ী শীর্ষ দেশ আইসল্যান্ড। বাংলাদেশের অবস্থান 130তম। বাবার বলতেছি 25টা পাইছি, 26টা এখনো দেয় নাই, যখন দিবে সেটাই আমরা পড়ব। আর বাংলাদেশের অবস্থান 130তম। এখনো এই বছর এখনো ডিক্লেয়ার আসে নাই, তখন আমরা
নতুনটা পড়ব, ঠিক আছে? বাংলাদেশের অবস্থান কি? 130তম। এই যে আমরা যে বললাম যে শীর্ষ দেশ আইসল্যান্ড অথবা বাংলাদেশের অবস্থান 130, এই যে কি পরিমাপ করে হচ্ছে কি আমাদের এই পয়েন্টটা দেওয়া হয় বা এই তোমার হচ্ছে গিয়ে ক্রমটা দেওয়া হয় যে আমরা 130তম। শিক্ষা, স্বাস্থ্য মানে গড় আয়ু, এভারেজ যে আমাদের এইজটা, এবং কি আয়, এই তিনটা মাথাপিছু আয়, স্পেশালি যদি বলি মাথাপিছু আয়, এই তিনটা দেখে এই যে এইচডিআই বা মানব উন্নয়ন সূচক, এটা প্রতি বছর এটা আমাদেরকে কি প্রকাশ করে, এই তিনটা অপশন এ দেখে। তাহলে 15 নম্বর কি হবে? তাহলে বি হবে। আমাদের শিক্ষার অবস্থানটা কি, আমাদের গড় আয়ু কত, আমাদের গড় আয়ু এখন একটু বাড়ছে বাংলাদেশের আগেকার থেকে, হ্যাঁ। তারপর আমাদের মাথাপিছু আয়, এটা আমাদের প্রতি বছর এখন বাড়তেছে। এইগুলা নিয়ে হিসাব করে হচ্ছে গিয়ে এই মানব উন্নয়ন সূচক এগুলা প্রকাশ করে প্রতি বছর। আমি কি বললাম, গত বছর এটা পাইছি, এখন নতুনটা পাই নাই, এখন বছর শেষ হয় নাই, সো এই জন্য আমি পুরানটাই পড়াইলাম। তাহলে এটা কি হবে অ্যান্সারটা? গড় আয়ু, এটা বি হবে অ্যান্সার। দারফুর অঞ্চলটি কেন সুপরিচিত? গত বছর আমরা জানি সুদানে কিন্তু গৃহযুদ্ধ, এবং এই দারফুর শহরটা কোথায়? সুদানে। কোথায়? এই উল্টাপাল্টা বললো না কিন্তু, তোমরা তো আবার দুষ্ট পোলা পাইন। একটা দেশের নাম ভাই, একটা দেশের নাম, ঠিক আছে? এখানে প্রায় গৃহযুদ্ধ হয়, সংঘাত। তার মানে কি হবে দেখো, এইটুকু বলারই তোমার বোঝা উচিত তাহলে কি হবে অ্যান্সারটা। তাহলে যেহেতু কি বললাম যে প্রায় গৃহযুদ্ধ হয়ে থাকে, তার মানে কি হবে, দীর্ঘমেয়াদী সংঘাত ও মানবিক সংকটের কারণে দারফুর, ঠিক আছে? এটা সুদানের একটা শহরের নাম দারফুর। যেমন এটা একটা সাম্প্রতিক, এটা গত বছর সাম্প্রতিক, ঠিক আছে? দেখা যাবে এগুলো এখন আমাদের ইম্পর্টেন্ট। এখন বলতো এখন বর্তমানে এই যে এখন আমরা কার লগে খেলতেছি টেস্ট ম্যাচ, অস্ট্রেলিয়ার লগে, জিততে গেলে গুরুত্ব হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা বিশ্বকাপ ফুটবল হয়ে গেছে এই বছর, আবার ঝগড়া লাগাই দিও না আবার, হ্যাঁ। সো এগুলো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তোমাদের অ্যাডমিশনের জন্য। তারপর আমরা পড়াই যেটা আসছে যে এএফসি নারী এশিয়া কাপ 26 জায়গা নিশ্চিত করতে আমরা 25 সালে বাছাই পর্বে বাংলাদেশ কাকে হারাইছিল? মায়ানমারকে হারাইছিল। তাহলে কি হবে? এটা হবে, ঠিক আছে? আমরা 2-1 গোলে হারাইছিলাম। বাট যেটা বললাম যে কোনটা ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এই বছরের জন্য একটু কালারটা চেঞ্জ করি, বিশ্বকাপ ফুটবল একটা ভিডিও বানাবো সামনে 26, বলো এটা কততম ছিল ফিফা ফুটবল বিশ্বকাপ। তারপর এখন বর্তমানে আমরা কি খেলতেছি, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ হচ্ছে। যদি জিততে যায় তাহলে তো প্রশ্ন আসতেই পারে না, একটু বাংলিশ হয়ে গেল। এটা 23তম বিশ্বকাপ ফুটবল, তাই না? সো অবভিয়াসলি যে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রশ্ন আসতেই পারে। ওকে, নেক্সট চাই আমরা, নিম্নের কোন দেশটি প্যারিস চুক্তি থেকে সরে এসেছে? বলো, এই বছর আমরা কোন দেশের প্রেসিডেন্টের নাম খুব শুনছি? এবার শেষ মেয়াদ, বুঝছো? যুক্তরাষ্ট্র সেম, যে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি থাকতে পারে না, ওদের সিস্টেমও সেম, ওদের 4 বছর। সো বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের বার যখন আসছিল তখনও সে এই প্যারিস চুক্তি থেকে বের হয়ে গেছিল, ঠিক আছে? এরপরে জো বাইডেন আসলো, সে আবার ঢুকলো, সে প্যারিস চুক্তিতে আবার ঢুকছে, আবার এবার ডোনাল্ড ট্রাম্প এসে আবার বের হয়ে গেছে, মানে ঢুকো আবার ঢুকছে আবার বেড়ে গেছে, ঢুকছে আবার বেড়ে গেছে, অন্য কিছু মিন করো না আবার, ঠিক আছে? তাহলে এটা কি হবে? তাহলে যুক্তরাষ্ট্র, ঠিক আছে? তখনও বের হয়ে গেছিল, পরে জো বাইডেন আসার পর আবার চুক্তিতে ঢুকছিল, কিন্তু এইবার ডোনাল্ড ট্রাম্প, যেমন ডোনাল্ড ট্রাম্প এসে এবার কি করছে জানো, সে WHO থেকেও বের হয়ে গেছে। সো এগুলো গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বের হয়ে গেলে কেন সমস্যা তোমরা নিজেরা বলো তো দেখি? কারণ সবচেয়ে বেশি টাকা পয়সা দেয় যুক্তরাষ্ট্র। তো কোনো সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়া মানে টাকা পয়সা পাবে না,
ঠিক আছে, তাহলে কী হবে যুক্তরাষ্ট্র। 18 কী হবে যুক্তরাষ্ট্র। আচ্ছা, এটা একটা আমরা ছোটকালে আমি ছোটকালে আমার খেয়াল পড়তেছে না কি, হ্যাঁ না এইচএসসিতে মনে পড়ছিলাম, পরিসংখ্যান এর মধ্যে পড়ছিলাম, সম্ভাব্যতা, প্রবাবিলিটি, সম্ভাব্যতা প্রশ্ন দিচ্ছে, সম্ভাব্যতা, প্রবাবিলিটি। এই তোমরা কোথাও পড়ছো বলো তো দেখি, তোমার সাথে আমাদের মিলবে না স্কুল কলেজের লাইফের পড়া। সম্ভাব্যতা বা প্রবাবিলিটি কোথায় পড়ছো বলো তো দেখি তোমরা, এসএসসিতে নাকি এইচএসসিতে, একটু বলো। যখন এরকম প্রশ্ন আসে ছক্কা তার মানে কি 6, তাই না? তাসের অঙ্ক পড়ছিলাম আমরা যে 52টা কার্ড থাকে, সে মধ্যে কালো কত হওয়ার পসিবিলিটি বেশি আমি যদি উঠাই, এরকম কিছু প্রশ্ন থাকে আর কি, তাই না? টেক্কা উঠারও পসিবিলিটি কত, এই জিনিসগুলা। এগুলো কোথায় পড়ছো বলো না একটু? এসএসসিতে। ওকে, এসএসসি, সবাই বলতেছে এসএসসি, হায়ার চ্যাপ্টারে। ও আমার না মানে এই জন্য বললাম যে আমরা এসএসসিতে পড়ছিলাম না, হায়ার ম্যাথে পড়ছিলাম। ইয়েস ইয়েস ইয়েস, হায়ার ম্যাথে পড়ছিলাম। তো দেখো তার মানে আমি নিচে কি লিখবো, 6 লিখবো। কি বলছে, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তো আমার 1 থেকে 6 মধ্যে বিজোড় সংখ্যা কত? 1, 3, 5, রাইট? তার মানে কয়টা সংখ্যা এখানে? 3টা। তাহলে আমার উপর থাকবে 3। তাহলে এখন ভাগ করো, তাহলে কি হবে? হাফ। সোজা অঙ্ক না এটা, সোজা অঙ্ক না এটা, কঠিন তো অঙ্ক দেয় নাই। তাসের অঙ্ক তো আর একটু কঠিন লাগে, তাই না? 52টা কার্ড, নিচে থাকবে 52। এখন ওই যে উপরে কি লেখা থাকবে সেটার উপর ডিপেন্ড করে 13 না 26 দিব। কারণ আমরা জানি যে 4টা কার্ড, 4 রকম কার্ড থাকে, 13টা। এই তাস খেলোস না তোরা? এখন আর কোয়েস না মাইয়ারা যে আপু এটা তো পারি না। এটা তো জানো যে তাসের মধ্যে 52টা কার্ড থাকে, 4 রকমের কার্ড থাকে, 2টা কালো 2টা কি লাল। তাহলে দেখো এখানে আমার ছক্কা, তাহলে 6। কি বলছে, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে আমার কি 1, 3, 5, 1, 3, 5, তাহলে কয়টা সংখ্যা? 3টা লিখলাম, ব্যাস খেলা শেষ। কত হবে? হাফ। তাহলে কত হবে? হাফ। এই জিনিসগুলো নিজের বেসিক থেকে প্রশ্ন, ঠিক আছে? এবার বুঝতে পারছো? খালি মুখস্থ করে ঠাড়াই মুখস্থ করে গেলাম, বেসিক 0, তাহলে আর হবে না। এইবার আসো আমার প্রিয় প্রশ্ন, প্রিয়, এটা আমি দুইবার পড়াইছিলাম। আইসিজে পড়ানোর সময় পড়াইছিলাম, আবার সাম্প্রতিক লেকচার 30ও পড়াইছিলাম। আমার এত লেখা যে আলোচিত 2 মামলা, আমার এই স্লাইডের মধ্যে লেখা ছিল উপরে, আলোচিত 2 মামলা, আমি 2টা মামলা পড়াইছিলাম, তার মধ্যে একটা আসছে। কি বলছে দেখো, কোন দেশ কোন আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করেছে? আচ্ছা, কোন আদালত? আমাদের জাতিসংঘের একটা আদালত আছে, আন্তর্জাতিক আদালত। কই অপশন তো নাই, আছে ইংলিশে করো এটাকে, ইন্টারন্যাশনাল। একটা মজার কথা আছে এখানে, শুনবা তাহলে বলবো। একটা মজার কথা আছে, যদি শুনতে তো তাহলে বলবো। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সঙ্গে আমরা কি বলি? আইসিজে, আইসিজে। এই আইসিজেতে মামলা করতে পারে একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে না। এটা আমি একাডেমিকও পড়াই দিয়েছিলাম আইসিজে পড়ানোর সময়। তো 2টা মামলা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গিয়ে গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে মামলা করছে, রোহিঙ্গা গণহত্যার জন্য, ঠিক আছে? আরেকটা কি, দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে মামলা করছে এই গাজার গণহত্যার জন্য। এইবার তো বুঝতে পারছো কি হইতে পারে অ্যান্সার, আমি তো লিখেই দিলাম। এবারে বলো কি হবে? ইসরায়েলের বিরুদ্ধে মামলা করছে কোথায়? এই আইসিজেতে। তাহলে কি হবে বলো এবার? তাহলে তো বুঝতেই পারছো কি হবে অ্যান্সারটা। তাহলে দক্ষিণ আফ্রিকা এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজেতে মামলা করছে ইসরায়েলের বিরুদ্ধে। তাহলে কি হবে? 20 হবে। ইয়েস, মুখস্থ করছো নাকি তোমরা? দেখো আমি 2টা লিখে দিলাম। এই যে এটা আবার বিউপিতে আইছিল,
তাহলে কি হবে এটা? আইসিজে ওকে, একটা মজার কথা কি জানো, আমি যখন অফলাইনে পড়াইতাম যখন, তখন আমরা একটা পরীক্ষা নিতাম, আমি মেডিকেলে কোচিংয়ে ছিলাম, তো সেকেন্ড টাইমার তো তখন ওদেরকে আমরা হচ্ছে গিয়ে যে তেজগাঁও কলেজে বড় করে পরীক্ষা দিতাম মেডিকেলের মতো বসায়, তো ওর নাম হচ্ছে গিয়ে, নামটা মনে নাই, স্টুডেন্ট আর কি। তো আমি প্রশ্ন করছিলাম এই আইসিজি নিয়ে কোনো একটা প্রশ্ন করছিলাম যে অ্যান্সারটা হবে আইসিজে, তো আমার বের হয়ে বলতেছে আপু এটা কী হবে, আমি তো বললাম এটা তো আইসিজে হবে। যখন আমি ফুল মিনিং বললাম, বলে আয় হ্যাঁ এটা হবে, মানে আমি সংক্ষেপে লিখছিলাম আইসিজে, পরে আমি ওকে ডাকতাম ওকে আইসিজে করে আর কি, তাই বলতেছিলাম যে আইসিজে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তাহলে কী হবে দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ওকে, নেক্সট যাই আমরা। বাংলাদেশ সম্প্রতি কোন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে স্বাক্ষর করছে? এখানে ইংলিশে দিচ্ছে, দেখো কি চালাকি কইরা, আমি পড়াইছি জানো কি, গুম গুম বিরোধী আমি পড়াইছিলাম, আমি পড়াইছি গুম বিরোধী, গুম গুম গুম, এখন গুমকে ইংলিশে করো তাহলে কি হবে, তাহলে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। আমি পড়াইছিলাম গুম নিয়ে, তাহলে গুমের কি, গুম মানে কি গায়েব করে দেওয়া, না গুম মানে গায়েব করে দেওয়া, তাহলে এখানে সেই এটা খুঁজো ডিসঅ্যাপিয়ারেন্স, তাহলে কি হবে অ্যান্সার, ঠিক আছে, তাহলে হবে এইটা হবে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন ফর অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুম বিরোধী। জাস্ট এইটা পড়াইছি, জাস্ট এখান থেকে ইংলিশে দিচ্ছে, এই জন্য অনেকে ভরকাই গেছিল কি হবে অ্যান্সারটা, ঠিক আছে। জাস্ট একটা শব্দ দিয়ে আমরা অনেক সময় পারি, দেখো যে ডিসঅ্যাপিয়ারেন্স থেকে আমরা বুঝতে পারবো গুম। লোকে বলে বলে নে ঘর বাড়ি বালা না আমার, তাই না? তারপর আমরা নেশা লাগিল, একটা গান আছে না, নেশা লাগিল রে, এই যে গান, আমার কিন্তু এই গানগুলো আমার পড়ানো হয়, আমি যে পড়াই এগুলো, হ্যাঁ, যে এই কে গাইছে, হাসন রাজা। তুমি দেখবা হুমায়ুন আহমেদের নাটকের মধ্যে, সিনেমার মধ্যে হাসন রাজা গান থাকবে, যে লোকে বলে রে, হ্যাঁ, তারপরে নেশা লাগিল রে, হ্যাঁ, এই গানগুলা কিন্তু হাসন রাজা গান, এবং উনি জন্মাইছেন মৃত্যু দুইটাই কোথায়, একই জায়গায়, সেটাই পরীক্ষায় প্রশ্নটা আসছে। এবং তুমি যদি দেখো হাসন রাজার একটা জাদুঘর আছে সুনামগঞ্জে, যারা সুনামগঞ্জ থাকো তারা অবশ্যই জানো, তাহলে বলো কি হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে তার জন্মস্থান কোথায়, সুনামগঞ্জে, তার মৃত্যুস্থানও সুনামগঞ্জে, তার কবর কিন্তু ওখানে, এবং সুনামগঞ্জে তুমি যাও তাহলে তুমি দেখবা ওনার কী বলে, ওনার বাসা কিনা, বাট জাদুঘর আছে, আমি গেছিলাম সুনামগঞ্জে, যখন গেছিলাম তখন ঘুরে আসছিলাম শহরের মধ্যে। দীর্ঘমেয়াদী, দেখো এটা ঘুরাই দিছে প্রশ্ন, আমরা বলি বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন দেশ, জাপান, সবচেয়ে বেশি ঋণ দেয় কোন দেশ, জাপান, ঠিক আছে। কোশ্চেনটা কি দিছে, দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের ক্ষেত্রে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী, মেট্রো রেলে কে সাহায্য করতেছে টাকা দিয়ে, জাপানের সংস্থা জাইকা, 75% টাকা দিচ্ছে, 25 দিচ্ছে বাংলাদেশ সরকার। কোশ্চেনটা ঘুরাই দিছে যে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করে কোন দেশ, কমন প্রশ্ন, তাহলে কি জাপান। মেট্রো রেলেও কিন্তু আমাকে কে দিচ্ছে, জাইকা, মেট্রো রেলে 75% দিচ্ছে, জাইকা কোন দেশের কোম্পানি, জাপানের, ওকে 75% দিচ্ছে, কম নাকি বলো 75। ওয়ালাইকুম আসসালাম, ইটস নয়ন, এটা তুমি পারলা তো, অ্যান্সার করতে পারছো তো। মেশিন লার্নিং কোনটির উপশাখা, এটা এআই থেকে প্রশ্ন, মানে এখনকার প্রযুক্তি থেকে, তাই না, তোমরা তো খুবই ব্যবহার করো, হ্যাঁ, চ্যাট জিপিটি, তারপর জানি কি জেমিনি, আমার এগুলো একটু কম ইউজ করি, আমি তো বুঝো না, আগেকার দিনের মানুষ, তোমরা তো গেঞ্জি পিপল, তোমরা এগুলো করতে অভ্যস্ত, মিমস বানাও, হ্যাঁ, তোমরা এগুলো বেশি করো। তাহলে মেশিন লার্নিং কোনটির উপশাখা, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কি হবে অ্যান্সারটা, বি হবে অ্যান্সার। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে আমি ছেড়ে যাব না, এই মূলনীতিকে
কেন্দ্র করে 2015 সালে, মুখে বলি হ্যাঁ, 2015 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এসডিজি ঘোষিত হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, বাংলা করো টেকসই উন্নয়ন লক্ষ্য, মেয়াদকাল আমরা 15 সালে করছি, কিন্তু মেয়াদকাল 16 থেকে 30, 17টি মেইন লক্ষ্য। তাহলে এসডিজি কি হবে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্য। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এখন নাই, এমডিজি শেষ, খেলা শেষ। তাহলে কি হবে? টেকসই উন্নয়ন লক্ষ্য, যে আমি কাউকে ছেড়ে যাব না, লিভ নো ওয়ান বিহাইন্ড। আমি কাউকে ছেড়ে আমি যাব না, সামনে আগাবো না, সবাইকে নিয়ে আগাবো এবং আমার ক্লাসে পড়াবো, 17 লক্ষ্য পড়াবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লক্ষ্যগুলা। সম্প্রতি কতটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে? যে অবস্থায় 5টা ব্যাংকের, তার মধ্যে একটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, টাকা পয়সা দেয় না, বুঝছো কি একটা অবস্থা, খুব অবস্থা খারাপ হয়ে গেছে জানো এই 5টা ব্যাংকের। এই 5টা ব্যাংককে একীভূত করে এখন এইটা ইসলামী শরিয়া ব্যাংক করা হয়েছে এবং সরকারি। এখন এই 5টা প্রাইভেট ব্যাংক এখন সরকারি, এখন এটা কিন্তু সরকারি হয়ে গেছে, হ্যাঁ সরকারি। এই প্রথম কোন একটা মানে ইসলামী ব্যাংক হইলো, সরকারি ইসলামী ব্যাংক হইলো। বলো কয়টা? যেটাতে আমার অ্যাকাউন্ট আছে সেটা বলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। দেখো তোমাকে অ্যাকাউন্ট আছে কিনা এগুলোতে। ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক আছে নাকি তোমাদের? এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। তাও এখন টাকা দিতে গেলে অনেক হ্যাঙ্কি পাঙ্কি করে, এটা করতে হবে ওটা করতে হবে, না হলে হবে না, জয়েন্ট অ্যাকাউন্ট হলে এখন টাকা দিতে পারবো না, এই হাবি জাবি করে তোমার টাকা দেবো না, বুঝছো। এমনও হয়েছে জানো, এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এমন হয়েছে, তুমি যা গেছো তোমার টাকা তুলতে, তোমার কয় কি 500 টাকা দিবে, বলে 500 টাকা। তোমার অ্যাকাউন্ট টাকা আছে, তোমার দিবে না, কারণ টাকা নাই তাদের ব্যাংকে, ব্যাংক খালি খোকলা হয়ে গেছিলো জানো। তাহলে কটা গেল? ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আরেকটা ব্যাংক আছে সেটা হচ্ছে গিয়ে তোমার সোশ্যাল ইসলামী ব্যাংক। তাহলে কটা হইল? 5টা। 1 2 3 4 5, তাহলে কটা হবে? 5টা। ওকে, ঠিক আছে না? সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, তার মানে এই প্রথম আমাদের সরকারি ব্যাংক আমার কোনো একটা ইসলামী শরিয়া হয়েছে, ইসলামী শরিয়া ব্যাংক, ইসলামী ব্যাংক এগুলো যেহেতু, তাই জন্য বললাম এই প্রথম আমাদের একটা ব্যাংক পেলাম সরকারি ব্যাংক, যেটা ইসলামী শরিয়া ব্যাংক। দেখো সবগুলো আমার কিন্তু দেখো ইসলামী ব্যাংক আর কি। তাহলে এই 5টা ব্যাংক মিলে এখন একীভূত, ঠিক আছে, ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি, ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি এটার নাম। আসো, আর বাকি 4টা আমাদের আবার ধাক্কা দিচ্ছে। বাংলাদেশে হওয়া সর্বাধিক শক্তিশালী ভূমিকম্প কোনটি হিসেবে বিবেচিত হয়? আমাদের যখন 25 সালে যখন নরসিংদীতে ভূমিকম্পটা হইল, বাবারে বাবা, কি যে একটা ভূমিকম্প হয়েছে, মনে আছে তোমাদের? খেয়াল হয়েছে কীভাবে যে নাড়া দিয়ে উঠছিল, সবাই আমরা বের হয়ে গেছিলাম বাসা থেকে। তারপর তো অনেকে তো মারাও গেছে, নরসিংদীর ওদিকে যেহেতু হয়েছিল তখন কিন্তু বেশ ভালো একটাই হয়েছে, কিন্তু অপশন অনুযায়ী কিন্তু নরসিংদী না। 6.1 এই মাত্রার আমার ভূমিকম্প হয়েছে, সেটা মানে অপশন অনুযায়ী সেটা হবে চট্টগ্রাম আর্থকুয়েক। কত? 27 এ। বাহ, ফারদিন অ্যান্সার করছে। ফারদিন মানে আমাদের স্টুডেন্ট না? আমার বাবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট ছিল। আবু সাইদ, তোমার আব্বু কি ঠিক মতো টাকা পাইছে? এখন হতে পারে, কিন্তু প্রথম দিকে একদম অবস্থা খারাপ ছিল। তুমি যায়া একটা লোক, আমার মনে আছে আমার সামনে একটা লোক বিদেশ থেকে টাকা পাঠাইছে, তার টাকা উঠানো জরুরি, বেটা চিলাচিলি করতেছে, হাক করে বসে রয়েছে, ওরা কিচ্ছু করতে পারে না, তাতে টাকা নাই, দিবে কেমনে, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। এই জন্য পরে একত্র করছে যাতে সরকারকে সাপোর্ট দিতে পারে এই ইসলামী ব্যাংকগুলোকে। এই জন্য 5টা একত্র করে এখন সরকারি ব্যাংক হয়ে গেছে। কিন্তু প্রাইভেট ব্যাংক ছিল, এখন 5টা আমার সরকারি ব্যাংক একত্রে একটা ব্যাংক হয়েছে এখন।
বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি স্বাধীন সচিবালয় কবে প্রতিষ্ঠা হয়েছে আবার বাতিলও হয়ে গেছে। বুঝছো, হয়েছে আর বাতিলও হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হবে 30 নভেম্বরে। হয়েছিল, বুঝছো, বানাইছে, হ্যাঁ সচিবালয় বানাইছে, কিন্তু আবার বাতিল হয়ে গেছে। এই জন্য আমি এত গুরুত্ব দিচ্ছি না, যেহেতু বাতিল হয়ে গেছে। তাহলে 28-এর কি হবে? ডি হবে অ্যান্সার। বলো, জুলাইয়ের অভ্যুত্থানে, জুলাইয়ের আন্দোলনের প্রথম শহীদকে বলো, কি কে বলতে পারবা? আবার একটা গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই যে দুইটা গান প্রায় আসে, প্রায় আসে। ঠিক আছে, গানটা কে লিখছে? গ গ গোবিন্দ হালদার। ঠিক আছে, ডিএল রায় কি লিখছে? ধনধান্যে পুষ্পে ভরা। উনি সুরকার, আপেল মাহমুদ সুর দিচ্ছে, সুর দেয়। তাহলে ওনারটা কি? ধনধান্যে, এটা খুবই সুন্দর গান, ধনধান্যে পুষ্পে ভরা। এটাও খুবই সুন্দর গান। আব্দুল লতিফও গীতিকার ও সুরকার। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আব্দুল লতিফের গীতিকার সুরকার। বুঝছো, এগুলোও আসে পরীক্ষায় কাও। আর আমি এগুলো ক্লাসে পড়াই, কয় এগুলো কেন পড়ান, বুঝো তো কেন পড়াই, এগুলোই পরীক্ষায় আসে। তারপর আমি বাংলার গান গাই, এটা আসছিল আরিউতে, প্রতুল মুখোপাধ্যায়। এটাও আমার ক্লাসে পড়ানো থাকে। তাহলে কি হবে? গোবিন্দ হালদার, গ গ গোবিন্দ হালদার। লাস্ট প্রশ্ন, মুদ্রাস্ফীতি, এটা একটা অর্থনীতির প্রশ্ন, ঘটে কখন? বলো। আমরা জানি যখন কি দেখো মুদ্রাস্ফীতি কখন হয়, তাই না? একটা জিনিস তুমি দাম দিয়ে কিনবা, তাই না? যেমন তুমি একটা কোক কিনো 25 টাকা দিয়ে 250 ml, একটা সময় আমরা কোক কিনতাম 10 টাকা দিয়া 250 ml। তারপর দেখো একই জিনিস কিন্তু তুমি টাকা কি দাম দিয়ে কিনতেছো, দাম বেড়ে গেছে, তোমার টাকা লাগতেছে বেশি, কিন্তু জিনিস কিনতেছো সেম জিনিস। তাহলে বলো কি হবে অ্যান্সারটা? 30 নাম্বার, 30-এ সি কি বলো? শ্রুতি, অর্থের যোগান বৃদ্ধি পায়, এটা হবে। কি বললাম আমি? 10 টাকা থেকে আমি 25 টাকা পর্যন্ত আমার যেতে হয়েছে, আমার তাহলে আমার অর্থটাকে বাড়াইতে হয়েছে না? ওকে, তাহলে এই হলো আমাদের আজকের ডিউর প্রশ্নগুলা। দেখো, যারা আমাদের ভর্তি হয়েছো, যারা ভর্তি হবা, তারা কিন্তু আমাদের এই ফ্রি ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবা। আজকে কিন্তু আমাদের আর্লি বার্ড অফারের শেষ দিন। ঠিক আছে, যারা এখনও ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাও 11:59 মধ্যে। তাহলে কিন্তু তোমরা এই 2800 টাকায় কিন্তু কোর্সটা কিনতে পারবা, এবং খুব দ্রুত আমাদের সামনে ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করো। আমরা কালকে আরইউর প্রশ্ন অ্যানালাইসিস করব। ঠিক আছে, কালকে আমাদের আরইউর, কারণ শুধু ডিউতে পরীক্ষা দিবা না, তাই না? আমি আরইউর প্রশ্ন দেখবো কালকে কি প্রশ্ন হয়েছে আমাদের 25-26-এর। 2টা শিফটে পরীক্ষা হয়েছে, বাট আমি একটা শিফটের প্রশ্ন পাইছি, এবং একই ক্যাটাগরির প্রশ্ন থাকে। ধরো প্রশ্ন সেম না, কিন্তু দেখা যায় একই ধাঁচের থাকে আর কি, হ্যাঁ, শিফটের। সো আমাদের কিন্তু আজকে টুডে 11:59 PM এর মধ্যে আর্লি বার্ড অফারের শেষ সময়, আর্লি বার্ড। ওকে, তাহলে ইনশাআল্লাহ তাহলে কালকে আমরা সেম টাইমে 7:15-তে চলে আসবো আরইউর কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে। ওকে, বুকস হচ্ছে গিয়ে আমরা ক্লাস শুরু পরপরই তোমাদের বইগুলো পাঠানো শুরু করবো ইনশাআল্লাহ। আব্দুল লতিফ 21শে ফেব্রুয়ারি, এভাবে বলবো না যে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার কিন্তু আব্দুল লতিফ না, আব্দুল গাফার চৌধুরী। উনি প্রথম সুরকার দিছেন, হ্যাঁ প্রথম সুর দিছেন। আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। ওকে, ইনশাআল্লাহ কালকে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।